হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 7-8 এক্সপ্লেন করব। তো গাইস, এই অ্যানিমেটা যখন শুরু করেছিলাম আমি একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এটা বলবো কি বলবো না। অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমি ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 1-2 ভিডিওতেই কথা বলতে চেয়েছিলাম। ব্লু লক আর আওশি, এই দুইটা অ্যানিমের মধ্যে প্রায় সময়ই ব্রাজিল আর আর্জেন্টিনার মতো মারামারি লাগে। কেউ বলে ব্লু লক বেস্ট, কেউ বলে আওশি বেস্ট। তবে আমি ফুটবলের অনেকগুলো এনিমে দেখার পর ক্যাপ্টেন সুবাসার মতো মজা আর অন্য কোনো এনিমেতে পাইনি। আর একটা ফান ফ্যাক্ট হলো, এর কিছু কিছু বিষয় বাস্তব জীবনের সাথে মিলে যায়। এজন্যই সত্যি বললে ক্যাপ্টেন সুবাসা এনিমের মধ্যে একটা বাস্তবিক ভাইব পাওয়া যায়। বিশেষ করে এখানে ক্লাসিক ফুটবলটাকে তুলে ধরা হয়েছে। একটা ফুটবলার ছোট থেকে কিভাবে গড়ে ওঠে সেটা এখানে দেখানো হয়েছে। আর যারা মাত্র 17-18 বছরেই জাতীয় দলে খেলার সুযোগ পায় তারা আসলে কিভাবে পরিশ্রম করে এই এনিমেটা দেখলেই সেটা বোঝা যায়। আর এই এনিমের কিছু বাস্তবিক ফ্যাক্ট হলো, রবার্তো হঙ্গো, যদিও সে একটা কাল্পনিক চরিত্র, তবে সে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার হওয়ায় এই এনিমেতে রিয়েল ফুটবলের ভাইব পাওয়া যায়। আর রবার্তোর ইনজুরি হওয়ার বিষয়টাও অনেকটা নেইমারের সাথে মিলে যায়। নেইমারের বেশিরভাগ সময় ইনজুরি থাকার কারণে আমরা তাকে ফুটবলে বেশিরভাগ সময় অনিয়মিত দেখেছি। এর থেকেও মজার বিষয় হলো, রবার্তোর যে চোখের রেটিনায় সমস্যা, এটা আসলে আমার নিজের সমস্যার সাথে মিলে যায়। যাই হোক, এত কথা বলে লাভ নেই। আওশি আর ব্লু লক, এই দুটো অ্যানিমের বিষয়ে কথা বলার কারণ হলো, একজন ভিউয়ারের কমেন্ট দেখে মনে হলো ক্যাপ্টেন সুবাসার প্রথম ভিডিওতেই আওশি আর ব্লু লকের বিষয়ে কথা বলা উচিত ছিল। যাই হোক, যদি কখনো সম্ভব হয় আওশি আর ব্লু লক নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। এখন আসা যাক ক্যাপ্টেন সুবাসার এপিসোড 7-8-এ। তো আজকের ভিডিওতে রয়েছে পুরোই টানটান উত্তেজনা। এরই সাথে আরো মজার বিষয় হলো, আজকে যদি তারও সুবাসার সাথে মাঠে নামে তাহলে বিষয়টা কেমন হবে। আর আপনার কি মনে হয়, তারও কি আসলেই সুবাসার মতো খেলতে পারে? সে কি হতে পারবে ফুটবলের আরেক রাজপুত্র? তো চলুন কথা না বাড়িয়ে সেটা এক্সপ্লেনের মাধ্যমেই জানা যাক। এপিসোড 7-এর শুরুতেই আমরা আগের কিছু সিন আবার দেখতে পাই। রিও এবং তার টিম সবাই গেঞ্জোর বিপক্ষে থাকা ফুটবল ম্যাচের জন্য অনেক বেশি এক্সাইটেড। আর তারা মাঠে আসার পরে অবাক হয়ে যায়, কারণ পুরো গ্যালারি দর্শকে ভরপুর ছিল। এত দর্শক দেখে তারা একটু নার্ভাস হয়ে যায়। এরপর নামকাৎসু আর সুকেৎসুর ম্যাচ শুরু হলে প্রথমেই আমরা একটা টানটান উত্তেজনা দেখতে পাই। কেউই কাউকে গোল দিতে পারে না। তো বর্তমানের সিন দেখানো হয়। ভাষ্যকর বলছে ফার্স্ট হাফ পার হয়ে গেছে, এখনো স্কোর 0। তবে গেঞ্জো বলেছে সে নামকাৎসুর বিপক্ষে 50 গোল দিতে চায়। আর সুকেৎসুর সব প্লেয়াররা এখন এটাই করার চেষ্টা করছে। তখন তো আমরা দেখতে পাই সুকেৎসুর প্লেয়াররা অনেক কনফিডেন্ট। বল হাজিমের পায়ে, সে অনেক দ্রুত বল নিয়ে এগিয়ে যায়। এরপর মোমুরোকে বল পাস করলে মোমুরো একটা লং শট নেয়। তখন তো সবাই আবার ভাবে এবার গোল হয়ে যাবে, কারণ গোলকিপার বলটা ধরতে পারে না। তখনই আমরা দেখি কোথা থেকে যেন সুবাসা এসে গোল পোস্ট থেকে আবার বল নিজের পায়ে নিয়ে আসে। ভাষ্যকর বলে, এ কি, সুবাসা আরেকটি গোলকে রুখে দিল। এক ডিফেন্সিং চ্যাম্পিয়ন যে অফেন্সিভ খেলায় বেশি পারদর্শী। এরপর সুকেৎসু পায়ে আবার বল পেয়ে তারা আবার এগিয়ে যায়। তারা আবার তাদের ওই ট্রিপল ট্যাকটিক অ্যাপ্লাই করে। তবে এইবার তারা একটা শট নিলে সুবাসা তার বাইসাইকেল কিকের মাধ্যমে বলটিকে থামিয়ে দেয়। তখন ভাষ্যকর বলে, এটা কি খেলা হচ্ছে? মনে হচ্ছে যেন নামকাৎসুর একজন প্লেয়ার খেলছে আর সুকেৎসুর জন্য যেন সে একাই যথেষ্ট। বারবার শুট করা হচ্ছে আর সে বারবার গোল থামিয়ে দিচ্ছে। এটা দেখে জামাবুকির ক্যাপ্টেন বলে, সুকেৎসু একটাও গোল করতে পারছে না, না সুবাসা গোল করতে পারছে। কি অসাধারণ এক সেন্টার ব্যাক, দুই পক্ষই যেন সমান তালে খেলছে। তখন তারও ভাবে এটা কোনো অর্ডিনারি সেন্টার ব্যাক নয়। তার কিকের ওই পাওয়ার, বলের ডাইরেকশনকে রিড করার অ্যাবিলিটি, আর খেলায় তার সেন্সেস, আরে এমনটা তো নয় সে পুরো আমার স্টাইলে খেলে। এরপর আমরা দেখতে পাই সুকেৎসু টিম পায়ে বল পেয়ে আবার এগিয়ে যায়। আর এবারও রিও তাদেরকে থামাতে ব্যর্থ হয়। আর সুবাসা ট্যাকেল করলে মোমোরো বল টেপেকে পাস করে দেয়। তখন তার সামনে ক্যানেচি এসে পড়ে। আর এবার ক্যানেচি তার সাথে ভালো টক্কর দেয়। টেপে ভাবে, এ কি, এই ছেলেটার সাথে তো আগেও খেলেছি, সে তো তেমন একটা ভালো প্লেয়ার নয়, তবে এবার সে এত সহজে আমার ড্রিবলিংকে প্রেডিক্ট কিভাবে করছে। তখন টেপের সামনে না যেতে পেরে বল অন্য একজনকে পাস করে দেয়। তখন ক্যানেচিকে দেখে নামকাৎসুর বাকি প্লেয়াররাও অনেক মোটিভেটেড হয়ে যায়। তারা এক অসাধারণ ডিফেন্স তৈরি করে। ভাষ্যকর বলে, ফার্স্ট হাফের অর্ধেক সময় পার হয়ে গেছে, তবে দুই পক্ষেরই স্কোর এখনো 0-0। তখন রবার্তো বলে, চমৎকার, ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। ফার্স্ট হাফে সুবাসা ডিফেন্স খেলবে যেন বিপক্ষ দল কোনো গোল করতে না পারে, আর সেকেন্ড হাফে গোলের বন্যা বয়ে যাবে। টেপে আবার পায়ে বল পেয়ে সামনের দিকে এগিয়ে যায় আর বলে, সুকেৎসুর টপ স্কোরার হওয়ার পরও এখন পর্যন্ত একটাও গোল করতে পারেনি, এর থেকে আর লজ্জাজনক কী বা হতে পারে। তখন সুবাসা আবার বল নিয়ে নেয়। ভাষ্যকর বলে, এ কি, আবার একটা ইলেকট্রিক স্লাইড ট্যাকেল। সুবাসা আবার বল ছিনিয়ে নিল টেপের কাছ থেকে। সুকেৎসু এখন পর্যন্ত একটাও গোল করতে পারল না, শুধুমাত্র সুবাসার জন্য।
কি চমৎকার এক ডিফেন্সিভ প্লেয়ার। তখন নামকাৎসুর সবাই তো উল্লাসে ফেটে পড়ে। তারও বলে সুকেৎসু একটাও গোল করতে পারছে না, এর কারণ শুধু সুবাসা নয়। তখন সুবাসা সবাইকে অ্যাটাক করে খেলতে বলে। ভাষ্যকর বলে এটা শুধু জার্সি নাম্বার 10-এর জন্যই সম্ভব হয়েছে। নামকাৎসুর বাকি প্লেয়াররাও নির্ভয় আর নির্ভুলভাবে খেলছে। তাদের খেলা দেখে তখন গেনজোও ভাবে এমনটা নয় যে শুধু সুবাসার জন্যই আমরা গোল করতে পারছি না, এটা মানতেই হবে যে রিও আর বাকিরাও তাদের খেলায় অনেক ইমপ্রুভ করেছে। তখন সুবাসার বাবাও ওই স্টেডিয়ামে এসে পড়ে। এরপর আমরা দেখি সুবাসা সুকেৎসুর কাছ থেকে আবার বল ছিনিয়ে নেয়, রিওকে একটা লং পাস করে। এরপর রিও বল নিয়ে এগিয়ে যায়। তখন গেনজো রেগে গিয়ে গোলপোস্ট ছেড়ে রিওর কাছে এসে বল ধরে ফেলে। তখন সে সুবাসার কাছে একটা লং পাস করে এবং মনে মনে ভাবে তুমি আমার চ্যালেঞ্জ কেন অ্যাকসেপ্ট করছো না, তুমি নিজে কেন গোল করার চেষ্টা করছো না। এই বিষয়টা সুবাসা বুঝতে পেরে সে নিজেই বল নিয়ে এগিয়ে আসে। ভাষ্যকর বলে এ কেমন অদ্ভুত মিস পাস, সে ডাইরেক্ট সুবাসার দিকে কেন শুট করলো, আর সুবাসার ডিফেন্স ছেড়ে এখন অফেন্সিভ কেন খেলছে, তাহলে সে কি গোল করার চিন্তা করেছে। তখন রবার্তো একটু রেগে যায়। সে বলে তুমি প্ল্যান অনুযায়ী কেন কাজ করছো না সুবাসা। সুবাসার বাবা বলে সুবাসাকে ডিফেন্সে দেখতে একদমই ভালো লাগছে না। রবার্তো বলে আরে ক্যাপ্টেন আপনি এখানে। সুবাসার বাবা আরো বলে সুবাসাকে ডিফেন্সিভ খেলায় একদমই মানায় না, এগিয়ে যাও সুবাসা। তখন সুবাসা বলে আরে বাবা আপনি এসে পড়েছেন। তখন সুকেৎসুর এক প্লেয়ার বলে এ কি, সে খেলার সময় অন্যদিকে খেয়াল করছে। তখনও সুবাসার থেকে ওই প্লেয়ারটি বল নিতে পারে না। রবার্তো বলে সুবাসা সবচেয়ে বড় ডিফেন্স হলো অফেন্স, তাহলে এখন গোল করে দেখাও। এরপর সুবাসা অনেক দ্রুত এগিয়ে যায় এবং গেনজোর উইক স্পট লক্ষ্য করে একটা শুট নেয়, তবে গেনজো সেটাকে রিফ্লেক্ট করে দেয়। ভাষ্যকর বলে কি অসাধারণ একটা শট ছিল, তবে গেনজো সেটাকে রিফ্লেক্ট করে দিল। আসলেই তাদের প্রথম ক্ল্যাশটা হাড্ডাহাড্ডি ছিল। সুবাসা ভাবে আমি ভেবেছিলাম এটা গোল হয়ে যাবে কারণ সে রাইট হ্যান্ডেড। গেনজো ভাবে বলটা আমি ধরতে পারলাম না। তারও ভাবে গেনজো যেভাবে রিফ্লেক্ট করলো বিষয়টা আসলেই চমৎকার ছিল। তবে মজার বিষয় এটাও যে সুবাসা তার উইক স্পট লক্ষ্য করে শটটা নিয়েছে। সে আসলেই এক চমৎকার স্ট্রাইকার। এরপর সুবাসা একটা কর্নার কিক নেয়, সে বলটাকে কার্ভ করে শুট করে। সবাই ভাবে বল রিওর দিকে যাচ্ছে, তবে সেখান থেকে বলটা ঘুরে গোলপোস্টের দিকে চলে যায় আর গেনজো বল ধরতে পারে না, তবে বলটি গোলপোস্টের সাথে বাড়ি খায়। ভাষ্যকর বলে কি চমৎকার কার্ভ শুট ছিল, সে কর্নার কিক থেকে ডাইরেক্ট গোল করতে চেয়েছিল। এরপর ফার্স্ট হাফ শুরু হয়ে যায়। সুবাসা সে তো তার বাবার সাথে দেখা করে অনেক খুশি। অন্যদিকে গেনজো সে একটু হতাশ। সে তার টিমের কাছে একটা আবদার করে। সে বলে সবাই শোনো, আমি চাই না এখন তোমরা 50টা গোল করো, তোমরা শুধু তাদের বিপক্ষে একটি গোল করে দেখাও। এরপর ফার্স্ট হাফ শেষ হলে তারা সবাই আবার মাঠে নামে আর এবার রিও বল পায়। সে সামনের দিকে এগিয়ে যায়। তখন সুকেৎসুর দুইজন ডাবল ট্যাকেলের মাধ্যমে রিওর কাছ থেকে বল ছিনিয়ে নেয়। তখন সুকেৎসুর প্লেয়াররা ভাবে ক্যাপ্টেন জীবনে প্রথমবার আমাদের কাছ থেকে কিছু চেয়েছে, আমরা একটা গোল অবশ্যই করব। এই বিষয়টা ভেবে সুকেৎসুর সব প্লেয়াররা তখন কনফিডেন্ট হয়ে যায়। তারা যেভাবেই হোক না কেন একটি গোল করতে মরিয়া হয়ে পড়ে। তখন তারা নামকাৎসুর গোলপোস্টের সামনে আসলে টেপেইকে কেউই থামাতে না পেরে নামকাৎসুর একজন প্লেয়ার মাঝখান থেকে এসে বল ফিল্ডের বাইরে কিক করে দেয়। সুকেৎসু থ্রো পেলে মোমোরু সিঙ্গোকে থ্রো করতে বলে। সিঙ্গো একটা লং থ্রো করে। তখন মোমোরু বল পেয়ে একটা হাই জাম্প করে। তখন রিও সুবাসাকেও তার পিছে পাঠায়। সুবাসাও একটা হাই জাম্প করে। এতে বল মানাবুর কাছে চলে যায়, কিন্তু মানাবু পাগলায় বল পেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তখন টেপে তার কাছ থেকে বল ছিনিয়ে নেয় এবং শুট করে দেয়। এতে সুকেৎসুর প্রথম গোল হয়ে যায়। গাইস এখানে একটা বিষয় হলো সুবাসা তার সর্বোচ্চ চেষ্টা করেছে। সে অনেক দূরে থেকেও মামুরুর লাস্ট অ্যাটাকও ডিফেন্ড করতে পেরেছে, তবে মানাবু বল নিয়ে এগিয়ে যেতে পারেনি। এরপর নামকাৎসু তাদের খেলার স্ট্র্যাটেজি চেঞ্জ করে। সুবাসা সামনে এসে পড়ে। সে পায় বল পেয়েই খুব সহজেই সবাইকে কাটিয়ে সামনে চলে যায়। এরপর ডিফেন্সে তার সামনে সিঙ্গো পড়লে গেনজো বলে অসুবিধা নেই, তাকে আসতে দাও। সুবাসা এসে একটা কার্ভ শুট করে, তবে গেনজো সেটা সহজে ধরে ফেলে। সুবাসা বলে এ কি, সেটা ধরে ফেললো। গেনজো বলে আমি জানতাম আমি যতক্ষণ তোমার কার্ভ প্রেডিক্ট করতে পারবো ততক্ষণ তোমার পক্ষে গোল করা সম্ভব নয়। এরপর সাথে সাথেই গেনজো বলটা মোমোরুর দিকে ছুড়ে মারে। তখন তার কাছ থেকে হাজিমে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখনই হঠাৎ করে সুবাসা তার সামনে এসে পড়ে এবং বল নিয়ে আবার ছুটে যায়। তখন তো হাজিমে পাগলা এটা দেখে টাসকি খায়া যায়। সে বলে আইলো কবে আর গেল কবে, কি হলো কিছুই বুঝলাম না। এরপর সে নামকাৎসুর ফিল্ড সাইড থেকেই একটা পাওয়ারফুল এক্সট্রা লং শট করে। তখন এটা দেখে সবাই অবাক, সে এত বড় একটা শট নিয়েছে, এটা কি আদেও গোল হবে? এরপর আমরা দেখতে পাই গেনজো বলটা ধরে ফেলে। গেনজো তার টিমের কাছে বল পাস করলে সুবাসা আবার বল ছিনিয়ে নেয়। তখন সুকেৎসুর প্লেয়াররা বলে তাদের মধ্যে কি শুধু সুবাসাই খেলছে, সবাই সুবাসাকে ধরো। তখন সবাই সুবাসার দিকে ছুটে গেলে সুবাসা বল কেনেচিকে পাস করে দেয়। আর এবার এই পাসটা কেনেচি আর মিস করে না, কেনেচি বল পেয়েই খুব দ্রুত এগিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নামকাৎসুর সব প্লেয়াররাই একে অপরকে পাস করে খেলছে। এটা দেখে সবাই চমকে যায়। সুকেৎসু টিমের প্লেয়াররা বলে এ কি, নামকাৎসু পাস করে খেলছে। এরপর সুবাসার পায়ে আবার বল আসলে রবার্তো এটা দেখে
দেখে বলে, সুবাসা কি প্রথম থেকেই স্ট্যান্ডার্ড প্লেয়ের কথা ভাবছিল? যদি এমনটা হয়ে থাকে তাহলে তার খেলার সেন্স অসাধারণ। এরপর আমরা দেখতে পাই নামকাৎসু টিম পাস করতে করতে অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। তখন কেনেচি একটা লং পাস দেয়, ওই পাসের সামনে রিও এসে পড়ে। গেঞ্জো ভাবে রিও গোল করবে, তাই গেঞ্জো বা পাশে ঝাঁপিয়ে পড়ে, তবে রিও তাকে একটা ডস দিয়ে পাস করা বলটি সুবাসার কাছে চলে যায়। আর সুবাসা একটা হেড করার সাথে সাথেই বলটি গোলপোস্টের সামনে গিয়ে ঘুরে যায়, অর্থাৎ সুবাসা কার্ড বলকে হেড করেছিল, এই কারণে সে গোল করতে পারে না। তখন গেঞ্জো বলে, তো তোমার লাক এখন শেষ সুবাসা, সবাই এখন বাটকেস করবে। তখন সবাই এই ট্র্যাকটিক্সের কথা শুনে চমকে যায়। এরপর আমরা দেখি সুকেৎসুর সবাই একে অপরকে শুধু বল পাস করেই যাচ্ছে এবং তারা কোনো অ্যাটাকে ঢুকছে না, অর্থাৎ তারা ইচ্ছা করে সময় নষ্ট করছে। আর সুবাসা তাদের কাছ থেকে বারবার বল নেওয়ার চেষ্টা করছে, তবে কেউই অ্যাটাক না করায় সুবাসা তাদের কাছ থেকে বল নিতে পারে না। তখন রবার্তো বলে, ফেমাস বাটকেস, আমি কখনোই ভাবিনি একটা এলিমেন্টারি স্কুল ক্লাব এই ট্র্যাকটিক ইউজ করবে। আর এই ট্র্যাকটিকটা বড় বড় ফেমাস ফুটবল টিম সময় বাঁচানোর জন্য করে থাকে। গেঞ্জো বলে, তুমি আর এখন কিছুই করতে পারবে না। ঠিক তেমনি যেমন একটা পাখি খাঁচায় বন্দি থাকলে কিছুই করতে পারে না। এটা দেখে রিও এগিয়ে যায়। রিও বলে, সুবাসা চিন্তা করো না, আমি বল নিয়ে আসছি। এরপর রিও বলের পিছু পিছু ছুটতে থাকে, তবে সেও বল ধরতে পারে না। তারপরও সে বারবার ট্রাই করেই যাচ্ছে। এটা দেখে সাধারণ দর্শক এবং নামকাৎসুর চিয়ারিং টিমের সবাই তার প্রশংসা করতে থাকে। তারা বলে, তোমরা এত দূর এসে পড়েছো, এত সহজে হার মেনে নিও না, তোমাদের চেষ্টা চালিয়ে যাও। তখন রিও সুবাসার কিছু কিছু বিষয় ভেবে আবার মোটিভেটেড হয়ে যায়। সে বলের পেছনে আরো দ্রুত ছুটতে থাকে। তাদের ক্যাপ্টেনকে এমন পরিশ্রম করতে দেখে টিমের বাকি সবাইও বল ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। তারাও সবাইকে ধরার জন্য উঠে পড়ে লাগে। তখন সুকেৎসু টিমের প্লেয়াররা একটু মুশকিলে পড়ে যায়। হঠাৎ সুকেৎসুর একজন পাস করলে রিও সেই পাসটা প্রেডিক্ট করে ফেলে। তখন সে ওই বলটা ছিনিয়ে নেয়, তবে এতে সে পায়ে আঘাতপ্রাপ্ত হয়। রিওর ওই ইনজিওর্ড অবস্থায় সুবাসাকে রিও বল পাস করে দেয়। তখন সুবাসা অনেক দ্রুত বল নিয়ে এগিয়ে যায়। সুবাসার মা বাবা বলে, তুমি যদি এবার গোল করতে না পারো তাহলে আমরা তোমাকে ত্যায্যপুত্র করে দেব। তাদের আশপাশের লোকেরা বলে, এরা এসব কি কয়? এরপর আমরা দেখতে পাই সুবাসা একাই সুকেৎসুর সব প্লেয়ারকে অনেক সহজে কাটিয়ে সামনে চলে আসে। কেউ তাকে স্লাইড ট্যাকেল দেওয়ার চেষ্টা করে, কেউ তাকে ধরে রাখে, আবার কেউ তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। তবে সুকেৎসুর কোনো প্লেয়ারই সুবাসাকে থামাতে পারে না। আর এবার সুবাসা শট করলে বলটি গেঞ্জোর হাত থেকে কার্ভ হয়ে গোলপোস্টে বাড়ি খেয়ে হাওয়ায় ভাসতে থাকে। তখনই সুবাসা তার ওই টেকনিকটা অ্যাপ্লাই করে। এটা দেখে সবাই চমকে যায়, সুবাসা কি করছে? রবার্তো বলে, না এমনটা হতে পারে না, সে ওই টেকনিকটা একটা রিয়েল ম্যাচে অ্যাপ্লাই করতে যাচ্ছে। আমরা দেখি বলটা তার কাছে আসার সাথে সাথেই একটা বাইসাইকেল কিকের মাধ্যমে সুবাসা তার প্রথম গোল করে। এভাবেই নামকাৎসু আর সুকেৎসুর ম্যাচ ড্র হয়ে যায়। ম্যাচটি ড্র হওয়ার কারণে কোনো স্কোর সেটেল হয়নি, তাই তাদের খেলার জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়। তখন হাফ টাইমে সবাই রবার্তোর কাছে আসলে রবার্তো বলে, তোমরা সবাই অনেক ভালো করেছো। আর সুবাসা, তুমি আমাকে তো ইমপ্রেস করে ফেললে। তোমার সাথে প্রথম দেখায় আমি তোমাকে এই টেকনিকটা শিখিয়েছিলাম, ক্রসবারে বাড়ি খেয়ে আসার পর বলকে হিট করা। আমি কখনোই ভাবিনি তুমি এই টেকনিকের ব্যবহার একটা রিয়েল ম্যাচে করবে। সুবাসা বলে, আমি এটা রাত দিন প্র্যাকটিস করেছি, তাই আমি এটা করতে পেরেছি। তখন রিও এটা ভেবে চমকে যায়। সুবাসা বলে, রিও তোমার পা কি ঠিক আছে? রিও বলে, হ্যাঁ, কেন ঠিক থাকবে না, এই যে দেখো ঠিক আছে। এটা বলার সাথে সাথেই রিও মাটিতে শুয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারি রিওর গুরুতর ইনজুরি হয়েছে। তখন সবাই চিন্তিত হয়ে যায়, আমাদের তো শুধু 11 জনই প্লেয়ার রয়েছে, আমরা এখন আরেকজন প্লেয়ার কোথায় পাবো? তখনই তাদের সামনে তারও এসে হাজির হয়। সে এসেই বলে, শোনো, আমি হলাম তারো মিসাকি। এরপর তারও রিওর পা দেখে বলে, আমি যেমনটা ভেবেছিলাম এটা একটা স্প্রিন, ঠিক হতে কমপক্ষে 3 দিন সময় লাগবে। রিও বলে, তুমি এটা বুঝলে কিভাবে? তারও বলে, আসলে আমি আমার বাবার সাথে সবসময় ভ্রমণে থাকি, তো তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই পড়তে পারি। আর কিছুদিন আগেই আমি একটা বই পড়েছি, সেখানে ফুটবলের কিছু ফার্স্ট এড টেকনিক নিয়ে অসাধারণ কিছু বিষয়বস্তু লেখা ছিল। তখন তো মানাবু চিন্তিত হয়ে পড়ে। সে বলে, এখন আমরা কি করব? আমাদের কাছে তো শুধু 11 জন প্লেয়ারই ছিল। তখন সারাই বলে, কি বললে? রিও ইনজুরিতে পড়েছে? মানাবু বলে, হ্যাঁ, আমাদের একজন এখন প্লেয়ার লাগবে, কেউ কি আছে খেলার মতো? তখন সানাই তার চিয়ারিং টিমমেটদের জিজ্ঞাসা করে তারা খেলতে পারবে কিনা। এটা শুনে তারা ভয় পেয়ে যায়। তখন সানাই বলে, ঠিক আছে, তাহলে আমি নিজেই খেলবো, তাহলে আমি সুবাসার সাথে একসাথে মাঠে থাকতে পারবো। সে এত সিরিয়াস একটা মোমেন্টে ফাইজলামি করছিল। তখনই নিশিগাওকার হানজি বলে, আমি খেলবো। তখন জামাবুকির ক্যাপ্টেনও লাফিয়ে ওঠে, সে বলে, না, আমি খেলবো। তখন তাদের মধ্যে এই খেলা নিয়ে কামড়াকামড়ি লেগে যায়। সিন চেঞ্জ হয় গেঞ্জোর দিকে। গেঞ্জো অনেক হতাশ, কারণ সে সুবাসার সাথে চ্যালেঞ্জ হেরে গেছে, তাই সে চলে যাচ্ছে। তখনই গেঞ্জোর কোচ তাকে থামায়। এরপর গেঞ্জোকে একটা চর মেরে বলে, তুমি একটা ভিতুক গেঞ্জো, একটা গোল খাওয়ার পরে তুমি পালিয়ে যাচ্ছ, তোমার নিজের উপর লজ্জা হওয়া উচিত। আর আমি তোমাকে এজন্য ট্রেন করিনি। তুমি যদি এমনটাই ভেবে থাকো তাহলে আমি আর তোমার কোচ নই। তখন তাদের ক্লাবের কোচও গেঞ্জোকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, গেঞ্জো, আমি তোমাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম কারণ তারা সবাই
তোমার উপর ভরসা করে, আর এখন তুমি তাদেরকেই ছেড়ে দেবে। আবার সিন চেঞ্জ হয় সুবাসার দিকে। আমরা দেখি জামাবুকির ক্যাপ্টেন আর হানজি বল নিয়ে গুতাগুতি করতেছে, তাদের মধ্যে মারামারি লাগছে কে নামকাতসুর হয়ে ফুটবল খেলবে। তখন তারও রিওকে বলে, শোনো, আমি কি এই টিমে খেলতে পারি? রিও বলে, তুমি কেন খেলবে, তুমি তো নামকাতসুরও নাও। তারও বলে, আমি আসলে নামকাতসুর স্টুডেন্ট, কারণ আমি আজই ট্রান্সফার হয়েছে। তখন ওই দুজনের মাঝখান থেকে তারও বল ছিনিয়ে নেয়। এরপর সে তাদের সবাইকে কিছু অসাধারণ স্কিল প্রদর্শন করে। এটা দেখে সুবাসা আর রিও ইমপ্রেস হয়ে যায়। এরপর সে 11 নম্বর জার্সিটা পরে ফেলে নামকাতসুর টিমের হয়ে খেলার জন্য। সিন চেঞ্জ হয় গেনজোর দিকে। গেনজো সে তার ভুল বুঝতে পারে এবং সে তার টিমকে সাহস দেয় এবং সে নিজেও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তখন গেনজো বলে, আমরা এই ম্যাচ অবশ্যই জিতব। এরপর হাফ টাইম শেষ হলে তারা আবার মাঠে নামে। এটা দেখে গেনজোর কোচ খুশি হয়ে যায়। এরপর সবাই মাঠে আসলে আমরা সেই বহুল প্রতীক্ষিত সিনটি দেখতে পাই। সুবাসা এবং তারো একসাথে নামকাতসুর ফ্রন্টে দাঁড়িয়ে আছে। তখন সুবাসা আবার বলের সাথে কথা বলতে শুরু করে। এটা দেখে তারও চমকে যায়। তখন সে ভাবে, এ কি, সে এমনটাও করছে, সে তো ঠিক আমার মতো। তখন তারও সুবাসাকে বলে, শোনো সুবাসা, আমি তোমার কাছে একটা ফেভার চাই। বাঁশি বাজার সাথে সাথে তুমি আমাকে বল পাস করে দেবে। এরপর তুমি যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারো, যে কোনো পজিশনে থাকতে পারো, আর আমি বল নিয়ে এগিয়ে যাব। এরপর বাঁশি বাজার সাথে সাথেই তারোর পায়ে বল আসলে সুকেৎসুর প্লেয়ার তার সামনে এসে পড়ে। তখন তারও তাকে খুব সহজেই কাটিয়ে সামনে চলে যায়। তখন মোমোরু বলে, এ কি, একটারেই সামলাইতে পারি না, এখন এইটা আবার কেডা? এরপর তারও মোমোরুকেও পিছনে ফেলে দেয়। তখন নামকাতসু সবাই বলে, সে তো দেখি সুবাসার মতোই এক কাটিং মাস্টার। এরপর তারও একটু সামনে যাওয়ার পরই সুবাসাকে বল পাস করে দেয়, আর সুবাসা বল পাওয়ার সাথে সাথেই দ্রুত এগিয়ে যেতে পারে। সুবাসা বলে, এত সুন্দর একটা পাস করলো সে। রবার্তো বলে, তার খেলা তো আসলেই চোখ ধাঁধালো, সে ড্রিবলিং এর মধ্য দিয়েও এত স্মুথ একটা পাস করলো। তখন আমরা দেখতে পাই তারা একে অপরকে বারবার পাস করেই যাচ্ছে, আর প্রতিটা পাসই খুব সহজেই তারা কানেক্ট করতে পারছে। তখন সুবাসা বলে, এ কি, এটা তো একদম পারফেক্ট, সে আমার প্রতিটা মনের কথাই কিভাবে বুঝতে পারছে, আমি যেভাবে চাই সে বলের সার্ভিস ঠিক সেভাবেই দিচ্ছে। তখন সুকেৎসুর ক্লাব কোচ বলে, তারা এমন মাস্টারমাইন্ড প্লেয়ারদের লুকিয়ে রেখেছে, এবার হয়তো গেনজোর জন্য একটু মুশকিল হবে। গেনজোর কোচ বলে, অসুবিধা নেই, গেনজোর মাইন্ডসেট আগে থেকেই তৈরি করা, তার বলের ওপর ওই মজবুত থাবা কখনোই নামকাতসুকে গোল করতে দেবে না, দেখে নিও তুমি। সে প্রথমে সুবাসাকেই তার একমাত্র শত্রু মনে করেছিল, তবে এখন সে তার সম্পূর্ণ টিমের সাথে এই ম্যাচটা জিততে চায়। তারা এত ফাস্ট পাস করছিল কেউই বুঝতে পারে না। তখন হঠাৎ করেই এক মুহূর্তে তারও একটা শুট করে দেয়, তবে গেনজো সেটা ধরে ফেলে। গেনজো বলে, তারও মানতেই হবে, তুমিও হয়তো ফুটবলের এক চমৎকার জাদুকর। রিও বলে, কোচ, আমরা অবশ্যই সেটা করতে পেরেছি, আমাদের টিম তাদের উপর ভারী পড়েছে, আমরা এবার সুবাসা আর তার জন্য ম্যাচ অবশ্যই জিতব। এরপর তারা খেলতে খেলতে ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। সেকেন্ড হাফে তারা আবার খেলা শুরু করে, আর এবার বল মোমোরু পায়। সে বল নিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যায়, আর কেউই তাদের ধরতে পারে না, কারণ গাইস, সত্যি বলতে নামকাতসুর ডিফেন্স এখন অনেক দুর্বল। কিন্তু তারপরও সুকেৎসু গোলকিপারের সামনে এসে একটা শট নিলে নামকাতসুর গোলকিপারের হাতে বলটা রিফ্লেক্ট হয়ে পেছনের দিকে মাঠের বাইরে চলে যায়। তখন সুকেৎসু একটা কর্নার কিক পায়। সবাই তো ভাবে কিকটা গোল পোস্টের দিকে আসবে, তবে পরবর্তীতে আমরা দেখি গেনজো খুব দ্রুত মাঠের মাঝখানে দৌড়ে আসে, আর কর্নার কিকটা তাকে দেওয়া হয়। সে পাস পাওয়ার সাথে সাথেই গোল পোস্টের দিকে শুট করে দেয়, এতে গোল হয়ে যায়। এটা দেখে সবাই চমকে যায়, একজন গোলকিপার গোল করে দিয়েছে। এতে সুকেৎসু টিম আরো বেশি মোটিভেটেড হয়ে যায়। তবে নামকাতসুও কম যায় না, তারা এখনো হার মানেনি, কারণ তাদের কাছে সুবাসা আর তারও আছে, তারা আবার অ্যাটাক করবে। এত ইন্টেন্স একটা মুহূর্তে এপিসোড 8-এর সমাপ্তি হয়। তো গাইস, আপনাদের ফেভারিট ফুটবল টিম কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেই টিমটাকে সবচেয়ে বেশি পছন্দ করি সেই ফুটবল টিমটার 2006 সাল থেকে খেলা দেখা শুরু করেছি, আর তখন একটা যুবক বয়সী খেলোয়াড়ের খেলা দেখে আমি তো মুগ্ধ হয়ে যাই, আর সেটাই তার প্রথম ম্যাচ ছিল। তো গাইস, গেস করুন আমার পছন্দের ফুটবল টিম কোনটা।